হ্যালো ছেলেরা, কেমন আছো তোমরা? জিশান, শাহরিয়ার, আয়মান, তৌফিক, আয়মান ওয়ালাইকুম আসসালাম সবার জন্য। অভি, রাহবার, হ্যালো সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার বলো। আছি আলহামদুলিল্লাহ। মুগ্ধ, নিহাত, তৌসিফ হাসান, কাহিম, শাহরিয়ার, রক্তিম, সবার জন্য ওয়ালাইকুম আসসালাম। আমার কম্পিউটার আপলোড নিচ্ছে, আমি কম্পিউটারটা একটু ঠিক করে তারপর আবার বসবো। লাইনেই থাকবো, যাবো না, কিন্তু কম্পিউটারটা একটু হাত দিতে হবে। আছি আলহামদুলিল্লাহ। আজমাইন, আইমান বলো। ফ্যানের সাউন্ড বেশি কেন? আমার সাউন্ড নেই, ফ্যানের সাউন্ড তো আর থাকবেই। ফ্যান ছাড়া বসবো কেমনে? আমার কথা শোনা যায় না? আইমান, আমার কথা শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। সাকিব মুস্তফা, ইয়ামিন, আমার কথা শোনা যায় না? আগের দিনের মতো ক্লিয়ার না? ক্লিয়ার হবে একটু পরে। এক্সামের সলভটা দিয়ে। ও, এক্সামের সলভটা গত ক্লাসে দেয়নি, উপরে ভুলে গেছি। আচ্ছা দিব দিব, এখন দিব। আসি ওই রাখছি, কোশ্চেন রাখছি তো, সেটাতে ভুলে গেছি। এক্সামের কোশ্চেন কোথায় রাখছি খুঁজে বের করে নিই। আমাদের 2 মিনিট সময় দাও একটু। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট দিতে থাক, আমি কোনো কমেন্ট এখন দেখতে পাবো না, বাট আমি একটু কোশ্চেনটা খুঁজে নিই, কম্পিউটারটা একটু ওপেন করে নিই, তারপর আমি তোমার সাথে আলোচনা কথা বলছি। আমাদের 2 মিনিট সময় দিলাম, আগাম শেষ হলে তোমার সাথে আমার কথা বলবো। পেরেছি কোশ্চেন। আচ্ছা, একটু শুনে নাও কোশ্চেনটা। গত ক্লাসে যে কোশ্চেনটা ছিল, তোমাদের কোনো কমেন্ট আমি এখন দেখতে পাচ্ছি না, একটু পরে দেখবো। আর তোমার কোশ্চেনটা একটু শুনে নাও। গত ক্লাসের কোশ্চেনে অনেকেই ভালো করেছো, গত ক্লাসের এক্সামে অনেকেই ভালো করেছো, গুড। আর কোশ্চেনের অ্যান্সারটা একটু ঠিক করে নাও। ফার্স্ট কোশ্চেন ছিল সাইজেবিলিটি, এটা সবাই লিখতে পেরেছো। কিটোন অপেক্ষা এলডিএইচ সক্রিয়তা বেশি কেন, এটাও সবাই ক্লিয়ার। এরপরে ছিল এক্স যৌগটি এসিড ও বিজারক হিসাবে কাজ করে। এক্স যৌগটি ছিল কি, ওয়াই যৌগটি এসিড ও বিজারক হিসাবে কাজ করে। ওয়াই যৌগটি ছিল, একটু দেখো, মিথাইল আয়োডাইড। মিথাইল আয়োডাইডকে অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করেছে মিথানল। আর মিথানলকে তীব্র জ্বালার দ্বারা জারিত করে উৎপন্ন হবে মিথানিক অ্যাসিড। মিথানিক অ্যাসিড
অ্যাসিড এবং বিজারক, ওই ব্যাখ্যাটা দিলেই তো হয়ে গেল, তাই না? মিথানোয়িক অ্যাসিড, অ্যাসিড ও বিজারক, বাস আনসার হয়ে যাবে। আচ্ছা, এরপরে বিসিডি যৌগের মধ্যে বিসিডি যৌগগুলো একটু দেখো তো, ক্লিয়ার হও। এখন এই যৌগটা কি? মিথাইল আয়োডাইড ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এক মিনিট, হ্যাঁ, মিথাইল আয়োডাইড ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, মানে গ্রিগনার বিকারক। এখন গ্রিগনার বিকারকের সাথে মিথানল, ইথানল, প্রোপানল বিক্রিয়া করে উৎপন্ন করবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। তার মানে কোশ্চেনটা হলো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য নির্ণয় একটা পরীক্ষা, সেটা লুকাস বিকারক দিয়ে করে দিবে। আমি কিন্তু সবার হয়েছে, এখানে কিন্তু সমস্যা হয়নি। এখনো কথা শুনতে পাচ্ছ তো? শাহরিয়ার খান আজকে স্যার এসি কাউন্টার করবো, ওটা করবো মনে আছে। মনে প্রশ্নটা নিয়ে কথা বলতে তো জাস্ট প্রশ্নটা শেষ করি, তারপর প্রশ্ন আসতে জানি। আচ্ছা, এই প্রশ্ন উইলিয়ামসন সংশ্লেষণ পেয়েছে, রেক্টিভার স্পিড হয়েছে, দার্জিলিং লবণ হয়েছে, প্লাস্টিসিটি, গ্লাইকোসাইড বন্ধন, সবই হয়েছে তোমাদের। এখানে প্রশ্ন থাকার কথা না। এক কথার উত্তরগুলো যেটা ছিল, এক কথার উত্তরগুলো প্রথমে একটা রিয়াকশন ছিল এ এ তোমাদের একটু কোশ্চেনটা একটু সামনে ধরে, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে বুঝবে যে এখানে দেখো এই যে এ যৌগটা হলো টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। তারপরে এই যৌগটা উৎপাদনের কৌশল হবে SN1 কৌশল, SN1 কৌশল। তারপরে কার্বনিল মূলক শনাক্তকরণের কোন যৌগ ব্যবহৃত হয়? 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন সংকেত দিলে হবে। ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিডের সংকেত, ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড সংকেত পেয়েছো। ইথানোয়িক অ্যাসিডে আলফা কার্বন থেকে 3টা হাইড্রোজেন চলে গিয়ে 3টা ক্লোরিন। এই যে মধ্যে কোনটি তীব্র? অবভিয়াসলি সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন 2 ডিগ্রি অ্যামিন উইল বি মোর রিঅ্যাক্টিভ দ্যান 3 ডিগ্রি অ্যামিন। এটা হলো ইথানাইল বেনজালডিহাইড, এবং এইখানে তোমরা অনেকে ভুল করেছে, মার্কস দিয়েছি, এখানে দুইটা আনসার হবে, ইথানাইল সারা বেনজালডিহাইড এবং ওই যে 2,2-ডাইমিথাইল প্রোপানল, এই দুইটাই কিন্তু কেনিজের বিক্রিয়া দিবে। এই সেকেন্ড এবং থার্ড দুইটাই কেনিজের বিক্রিয়া দিবে। এরপরে হলো হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া কি উৎপন্ন হয়? অনেকে লিখছো এমিন, এমিন হবে না, প্রাইমারি এমিন লিখতে হবে। অনেকে লিখছো এনিলিন, এনিলিন হবে না, এখানে লিখতে হবে প্রাইমারি এমিন। প্রাইমারি এমিন শনাক্তকরণের পরীক্ষাটির নাম কি? কার্বিলেমিন পরীক্ষা। ডিনামাইট তৈরিতে যে যৌগ ব্যবহৃত তার সংকেত লিখতে হবে। তোমরা অনেকে নাম লিখে দিছো, এখানে অনেকের নাম লিখছো, নাম হবে না, এখানে ওই যে নাইট্রোগ্লিসারিন লিখে দিছো, নাইট্রোজেন নাম চাইনি, এখানে সংকেত লিখো। এনিলিনে নাইট্রেশন বিক্রিয়ায় মেটানাইট্রেট উৎপন্ন হয় পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ধনে গ্লাইকোসাইড বন্ধন লিখে দিয়েছো। পেপটাইড বন্ধন চেয়েছি, কে জানো একটা বা দুইটা খাতা লিখেছিলাম, গ্লাইকোসাইড বন্ধন লিখেছো। ওকে, আর কোনো সমস্যা নেই তো? তাহলে কি সমস্যা হচ্ছে? আসো নেক্সট ক্লাসে আসো। গত ক্লাসে যারা ছিলাম, গত ক্লাসে আমাদের ছিল তড়িৎ বিশ্লেষণ, আমরা ছিলাম তড়িৎ বিশ্লেষণে অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ, এই জায়গাটা আমরা ছিলাম। এটা একটা গ্রাফাইট, এখানে আরেকটা গ্রাফাইট, এটা এখানে ছিল অ্যাসিড মিশ্রিত পানি, তার মানে অ্যাসিড মিশ্রিত পানি আয়নিত H+ আর OH-। তোমাদের কাছে কোশ্চেন ছিল অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণে কি ঘটবে, এটা বিক্রিয়াটা তোমাদের লেখার কথা ছিল। আমি এইখানে এসে মানে আমাদের নেট আমাদেরকে আগাতে দেয়নি, সেখানে বিক্রিয়াটা ছিল এমন, একটু দেখো তাকাও, এটা ছিল ধরে নাও মাইনাস, মাইনাস মানে ক্যাথোড, এটা ধরে নাও প্লাস, তার মানে অ্যানোড, আর এটাতে বাকিটা সব হয়ে গেছে। পানিকে অ্যাসিড মিশ্রিত পানি আয়নিত হয়ে H+
ওইস মাইনাস, এটা প্রথম আয়নিত এটা হয়। এখন ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে কি বিক্রিয়া হবে? এইচ প্লাস প্লাস ইলেকট্রন, খেয়াল করো, প্লাস ইলেকট্রন উৎপন্ন হয় H2, কিন্তু H2 যেহেতু এখানে দুইটা প্রোটন দুইটা ইলেকট্রন গ্রহণ করে, ওইস মাইনাস অ্যানোডে ওইস মাইনাস ইলেকট্রন ইকুয়াল টু, জানো তোমরা ওইস মাইনাস ইলেকট্রন একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে না, করলে কিছু হয় না এখান থেকে, কারণ ওইস দিয়ে কিছুই হয় না, ওইস কখনো নিউট্রাল অবস্থা থাকে না। সেক্ষেত্রে এই ইলেকট্রন ত্যাগ করে একবারে চারটা, তার মানে চারটা আয়ন দরকার। চারটা আয়ন থেকে উৎপন্ন হয় দুইটা পানি এবং একটা অক্সিজেন গ্যাস, এটাকে 2 দিয়ে গুণ করতে হয়। ওকে, তাহলে যেহেতু খেয়াল করো এখানে যেহেতু চারটা ওইস মাইনাস আয়ন এসছে, তো এই চারটা ওইস মাইনাস আয়ন আসছে করতে এইখান থেকে, তো সো এটাকে আমি 4 দিয়ে গুণ করে দিব, এটাকে 4 দিয়ে, এটাকে 4 দিয়ে, এটাকে 4 দিয়ে, এটাকে যদি 4 দিয়ে দিই, হাইড্রোজেন কার্ড হচ্ছে 4টা, এটাকে তাহলে আরও 2 দিয়ে গুণ করতে হবে। এখানে আমরা এটা দেবো 4টা, এটা দিব 4টা, এটা দিব 2টা। এখন তুমি পুরো বিক্রিয়াকে যোগ করে দাও, পুরো বিক্রিয়া যোগ করে দাও। দেখো 4টা H প্লাস 4টা H প্লাস কাটা যাবে, 4টা ওইস মাইনাস 4টা ওইস মাইনাস কাটা যাবে, ইলেকট্রন কাটা যাবে, তাহলে থাকতেছে এপাশে কয়টা? 4টা পানি, এপাশে কয়টা পানি? 2টা পানি, অতিরিক্ত পানি 2টা লেফট সাইডে, আর রাইট সাইডে থাকতেছে 2 অণু হাইড্রোজেন গ্যাস এবং 1 অণু অক্সিজেন গ্যাস। দেখো আসছে কিনা। দিস ইজ দ্য রিয়াকশন অফ অ্যাসিডিক ওয়াটার আলভি ইয়ারফোন ইউজ করলে ভালো হয়। আমি তো ইয়ারফোন ইউজ করতেছি, ইয়ারফোন ইয়ারে নাই, ইয়ারফোন আছে, বাট ইয়ারফোন ইয়ারের সাথে ফাংশন নাই, ইয়ারের কোনো ফাংশন নাই, আমার কিছু মুখের ফাংশন, তোমাদের তো কিছু শুনতেছি না, বাট ইয়ারফোন আমার সাথে আছে। আচ্ছা কথা কি ক্লিয়ার না? তোমার একটু বলতে আমাকে আবার। আয়মান আমার কথা কি এখন ক্লিয়ার? একটু বলো আমাকে। তো জানাও কথা কি ক্লিয়ার কিনা। তুলসী আমার নাসার তো ক্লিয়ার হওয়ার কথা ক্লিয়ার না হওয়ার কোনো কারণ তো আমি দেখতেছি না। দেখো তো কথা ক্লিয়ার কিনা এখন। নয়েজ শোনা যাচ্ছে, আচ্ছা নয়েজ শোনা যাচ্ছে, এখন আমার শোনা যাচ্ছে ক্লিয়ার স্যার, আকিব জবাব ক্লিয়ার। প্রথমটা আরেকবার বলতে হবে, ফ্যানের নয়েজ অনেক বেশি। অভিষেক এখনো ফ্যানের নয়েজ বেশি আসছে, আমি একটু হেডফোনটা ছুটিয়ে আবার একটু লাগাই নিই। দেখো তো ঠিক আছে। হ্যাঁ সাউন্ড কি ঠিক আছে সেটা বলো। সাউন্ড এখন ক্লিয়ার না? মান সাউন্ড কি ক্লিয়ার হয়েছে?
এখন ক্লিয়ার সাউন্ড? আপনারা এখন কি সাউন্ড ক্লিয়ার? আগের মধ্যে প্রবলেম হচ্ছে এখনো? অভিষেক নাসা মানে কি সাউন্ড ক্লিয়ার না? এটা সাউন্ড কি ক্লিয়ার না এখনো? ওকে, দাঁড়াও ঠিক করে নিই আমি আবার। এখন কি সাউন্ড ক্লিয়ার বলো তো? সাউন্ড ক্লিয়ার না করলে তো কাজ হবে না। নাও সাউন্ড ক্লিয়ার? সাউন্ড কি এখন অনেক লো? এখন ক্লিয়ার? নাও ক্লিয়ার? ওকে, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে মেসেজ দিয়েছো। বেস্ট টাইমটা হলো শনি সোম বুধ সন্ধ্যে 7:30। ওই টাইমটা ছেলেদের সাথে আছে। তুমি একটু পরে কথা বলো, আমি ক্লাস নিচ্ছি এখন। তুমি আমাকে জাস্ট 8:35 8:40 ফোন দেবা। জাস্ট 8:40। হ্যাঁ, আচ্ছা, এটা কি বুঝে না একটু বলো তো। আমরা ফার্স্ট বলছি পানি অ্যাসিড মিশ্রিত পানি আয়নিত হয়ে H+OH-। এরপরে ক্যাথোডে H+ আয়ন যাবে, অ্যানোডে OH- আয়ন যাবে। ক্যাথোডে H+ আয়ন ইলেকট্রন গ্রহণ করবে, হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। অ্যানোডে OH-। এখন অ্যাথোডে প্রথম কথা হলো অ্যানোডে OH- থেকে অক্সিজেন গ্যাস হয়। খেয়াল করো, অ্যানোডে OH- থেকে অক্সিজেন গ্যাস হবে। আর অক্সিজেন গ্যাস হওয়ার জন্য এখানে অক্সিজেন দুইটা, আর অক্সিজেন গ্যাস হলে এখানে হাইড্রোজেন গ্যাস হবে না, হাইড্রোজেন গ্যাস ব্যালেন্স মিলে না, OH- থেকে হাইড্রোজেন গ্যাস বের হয় না। তাহলে OH- থেকে অক্সিজেন গ্যাসের সাথে সাথে পানি উৎপন্ন হয়। অক্সিজেন আসে অক্সিজেন দুইটা, পানিতে অক্সিজেন করে একটাতে, তিনটা ব্যালেন্স মিলবে না। তখন এটাকে 2 দ্বিগুণ করে মোট অক্সিজেন হয় 4টা অক্সিজেনের জন্য এখানে 4টা OH- প্রয়োজন হয় ব্যালেন্স করার জন্য। আর এই 4টা OH- এখান থেকে আসছে, এটাকে 4 দিয়ে গুণ করেছে, এটাকে আবার 4 দিয়ে গুণ করে কাটাকাটি করার পর ফাইনালি 2 অণু পানি বিয়োজিত হয়ে 2 অণু হাইড্রোজেন গ্যাস হয়, 1 অণু অক্সিজেন গ্যাস পরিণত হয়। ওকে, আচ্ছা নাও এরপরে আসো, এরপরে লেখো সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। এটা কত নম্বর ছিল? এটা সম্ভবত 2 নম্বরে ছিল, অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ। অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ, এটা 2 নম্বর ছিল। 3 নম্বর হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। 3 সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। এবং সোডিয়াম ক্লোরাইড গাঢ় জলীয় দ্রবণকে ব্রাইন বলা হয়, বা
ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ। এটা ইম্পর্টেন্ট, এটা ডাবল স্টার দিয়ে রাখবা। ব্রাইনের তড়িৎ বিশ্লেষণটা অনেক ইম্পর্টেন্ট। এটার আরেকটা কোশ্চেন আছে যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ থেকে কোস্টিক সোডা উৎপাদন, এখান থেকে কোস্টিক সোডার শিল্প উৎপাদন হয়। ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ অবলিক সোডিয়াম হাইড্রোক্সাইড এর শিল্প উৎপাদন, ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ আর সোডিয়াম হাইড্রোক্সাইডের শিল্প উৎপাদন একই। লেখো, আমি এখানে বুঝাই দেবো, ছোট্ট কিছু কথাও আছে, কথাও লিখে দেব, বাট আগে বুঝে নাও। হ্যাঁ রক্তিম, তুমি মনে ব্রাইন লিখে পাঠিয়েছো, সো এটা ব্রাইন, ইয়েস। আচ্ছা, এখন দেখো, মুছে ফেললাম হেডলাইনটা। খেয়াল করবা চিত্রটা, ঠিক আগের মতোই দুইটা তড়িৎদ্বার, এখানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ মানে সোডিয়াম ক্লোরাইডও আছে, পানিও আছে। তো সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, আর পানি বিয়োজিত হয়ে H+ আয়ন এবং OH- আয়ন। এখানে প্রবলেমটা হলো, আমরা যখন সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিয়েছি, গলিত সোডিয়াম ক্লোরাইড নিয়েছি, তখন সোডিয়াম আর ক্লোরাইড আয়ন ছিল, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন ছিল। আবার দেখো অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ করেছি, সেখানে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন ছিল, বাট এইখানে ক্যাটায়ন দুইটা, অ্যানায়নও দুইটা, যার ফলে এইখানে একটু প্রবলেম সৃষ্টি হয়। তাহলে আমরা যখন এর তড়িৎ বিশ্লেষণ করব, তার মানে ক্যাটায়ন দুইটাই তো ক্যাথোডে চলে যাবে। এটা যদি ক্যাথোড হয়, তাহলে Na+H+ উভয় ক্যাথোডের দিকে যাবে। আর এটা যদি অ্যানোড হয়, Cl- এবং OH- দুইটাই তো অ্যানোডে চলে আসবে। কিন্তু অ্যানোডে এসে দুইটা তো ধাক্কাধাক্কি করবে, গুতাগুতি করবে, মারামারি করবে, দুইটাই তো এখানে এসে ইলেকট্রন নিতে পারবে না। ক্যাথোডে যখন দুইটা যাবে, দুইটা তো ইলেকট্রন নিতে পারবে না, দুইটার মধ্যে ফাইট হবে, ফাইটের মধ্যে যে জিতে যাবে সে ইলেকট্রন নিবে, বাকিটা পড়ে থাকবে। এখন ফাইটে কে জিতবে? স্বাভাবিক কারণে যে হালকা, ধাতুর ক্ষেত্রে যে হালকা সে জিতে যায়। অর্থাৎ ধাতুগুলোর ক্ষেত্রে উপর থেকে নিচে, ধাতুর আয়নের ক্ষেত্রে উপর থেকে নিচে ধাতব আয়নগুলোর ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি। আবার বলছি, ধাতুর সক্রিয়তা উপর থেকে নিচে বাড়ে, কিন্তু ধাতব আয়নের সক্রিয়তা উপর থেকে নিচে কমে। আই মিন ধাতুর সক্রিয়তা উপর থেকে নিচে যেমনি বাড়ে, ওই ধাতব আয়নগুলো উপর থেকে যতই নিচে যায়, তাদের ইলেকট্রন গ্রহণের প্রবণতাও তত বাড়ে। একটু খেয়াল করো যে সক্রিয়তা সিরিজে, ধাতব বলছি, আমি কি গ্রুপ ভুল বলছি, সক্রিয়তা সিরিজের কথা বলছি। ধাতুর সক্রিয়তা সিরিজে উপর থেকে নিচে ধাতুর সক্রিয়তা কমে, ধাতুর সক্রিয়তা কমে। সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের সক্রিয়তা কম, অ্যালুমিনিয়ামের সক্রিয়তা আরও কম, জিঙ্কের সক্রিয়তা আরও কম। এরপরে যখন আসবো, মাঝখানে আছে হাইড্রোজেনের পর আছে কপার, এরকম ধাতুর সক্রিয়তা সিরিজ যেটা আমরা এখানে পাবো। উপর থেকে নিচে সক্রিয়তা কমতেছে, তো ধাতুর সক্রিয়তা যত কমতেছে, ওই ধাতু বা পরমাণুর আয়নের ইলেকট্রন গ্রহণের প্রবণতা তত বাড়তেছে। সোডিয়াম ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি, তাহলে গ্রহণের প্রবণতা কম। জিঙ্কের ইলেকট্রন ত্যাগের প্রবণতা কম্পারেটিভলি সোডিয়ামের চেয়ে কম, তাহলে গ্রহণের প্রবণতা বেশি। এই জন্য উপর থেকে নিচে ধাতুর সক্রিয়তা বাড়ে, কিন্তু ধাতব আয়নের ইলেকট্রন গ্রহণের প্রবণতা উপর থেকে নিচে আস্তে আস্তে হ্রাস পায়, উপর থেকে নিচে আস্তে আস্তে বৃদ্ধি পায়। উপর থেকে নিচে ধাতব আয়নের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বৃদ্ধি পায়, অর্থাৎ সোডিয়াম প্লাসের চেয়ে H+ ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি। কারণ সোডিয়ামের ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি, সে ত্যাগ করতে চায় বা গ্রহণ করতে চায় না। হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করতে চায় না,
তো জোর করে যদি ত্যাগ করাই তাহলে ওই হাইড্রোজেন আয়ন খুব দ্রুত ইলেকট্রন গ্রহণ করতে চায়। অ্যাকচুয়ালি কথাটা হলো উপর থেকে নিচের আয়নগুলোর বিজারণ বিভবের মান বেশি। বিজারণ বিভব বলতে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, উপর থেকে নিচে আয়নের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি। তাহলে সোডিয়াম আয়নের চেয়ে H+ আয়নের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, বিজারণ বিভবের মান বেশি। এই জন্য Na+ আর H+ দুইটিই ক্যাথোডে যাবে, কিন্তু Na+ হচ্ছে H+ এর বিজারণ বিভবের মান বেশি হওয়ায় H+ ওখান থেকে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে, আর সোডিয়াম পাত্রের মধ্যে পড়ে থাকবে। অপরদিকে অপরদিকে Cl- এবং OH-, Cl- OH- দুইটাই কিন্তু অ্যানোডে যাবে। এইখানে আবার একটা ব্যতিক্রম আছে যে Cl- OH- এর মধ্যে OH- এর ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি। Cl- OH- এর মধ্যে OH- এর ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি। তাহলে যেহেতু OH- এর ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি, স্বাভাবিক কারণে OH- ত্যাগ ইলেকট্রন ত্যাগ করার কথা অ্যানোডে গিয়ে। বাট এই ব্রাইনের মধ্যে স্পেশালি এটা কিন্তু এক্সেপশনাল ফর ব্রাইন, কিন্তু ওই ব্রাইনের মধ্যে Cl- এর ঘনমাত্রা এত বেশি থাকে যে OH- সেখানে আর ঘিসতে পারে না, যেতে পারে না। তো Cl- এর ঘনমাত্রা এত বেশি থাকে যে OH- এর জারণ বিভবের মান বেশি হওয়া সত্ত্বেও অ্যানোডের Cl- ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হয়ে যায়। তাহলে অ্যানোড থেকে চলে যাবে ক্লোরিন গ্যাস, আর ক্যাথোড থেকে চলে যাবে হাইড্রোজেন গ্যাস। তাহলে এদিক থেকে ক্লোরিন, অপর দিকে হাইড্রোজেন পাত্রের মধ্যে পড়ে থাকবে Na+ আর OH-, আর Na+ আর OH- মিলে উৎপন্ন হবে কৌষ্টিক সোডা। এইটি হলো কৌষ্টিক সোডার শিল্প উৎপাদন। এই পদ্ধতিতে কৌষ্টিক সোডার শিল্প উৎপাদন করা হয়। একটু লিখে নাও, প্রান্ত এত দেরি কেন তোমার? ছেলেরা এইটুকু ক্লিয়ার হয়েছে তোমরা? আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি আই থিঙ্ক ক্লিয়ার হওয়ার কথা। একটু লিখে নাও নিচে, কিন্তু এটা আসছে, বোর্ডেও আসছে। নিচে লেখো সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে নিম্নরূপে আয়নিত অবস্থায় থাকে। চিত্রটা দিব, চিত্রটা তুমি আগেও দিতে পারো, পরেও দিতে পারো। চিত্রটা দিতে হবে আগে বা পরে, এক জায়গায় দিলেই হবে। তুমি আগে লেখো, এটা দরকার নাই, এটা এই প্রশ্নের উত্তরের অংশ না, এটা বোঝার জন্য বলেছি। দেখো, সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে নিম্নরূপে আয়নিত অবস্থায় থাকে। সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে নিম্নরূপে আয়নিত অবস্থায় থাকে। হ্যালো, হ্যালো, জলীয় দ্রবণে নিম্নরূপে আয়নিত অবস্থা থাকে। একটা হলো Na+, একটা হলো Cl-। ওকে, অপরদিকে পানি আয়নিত হয়ে H+ এবং OH-। এটাকে লিখে নেব। এরপরে লেখো ক্যাথোডে। দেখো, ক্যাথোডে Na+ এবং H+ উভয় ক্যাথোডের দিকে ধাপিত হয়। দেখো, Na+ এবং H+ উভয়ই ক্যাথোডের দিকে ধাপিত হয়, কিন্তু Na+ এর চেয়ে H+ এর বিজারণ বিভবের মান বেশি হওয়ায় Na+ এর চেয়ে H+ এর বিজারণ বিভবের মান বেশি হওয়ায় ক্যাথোডে H+ বিজারিত হয়। আমি আবার বলছি, Na+ এবং H+ উভয়ই ক্যাথোডের দিকে ধাপিত হয়, কিন্তু Na+ এর চেয়ে H+ এর বিজারণ বিভবের মান বেশি হওয়ায় ক্যাথোডে H+ বিজারিত হয়ে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। একই হবে, KOH ক্ষেত্রে সেম হবে আজমাইন, কারণ কে তো আরও উপরে, H+ তো অনেক নিচে, একদম সেম। দেখছ, Na+ এবং H+ উভয়ই ক্যাথোডের দিকে ধাপিত হয়, কিন্তু Na+ এর চেয়ে H+ এর বিজারণ বিভবের মান বেশি হওয়ায়
ক্যাথোডে H+ বিজারিত হয়ে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। এরপরে বিক্রিয়াটা দাও। লেখাটা ফার্স্ট থেকে বলতে হবে। আমি আবার বলছি, যেভাবে লিখে দিছি এটা লিখবা, এরপরে ক্যাথোডে লিখে কথাটা লিখবা। কি কথা? ক্যাথোডে Na+ এবং H+ উভয়ই, এক মিনিট Na+ এবং H+ উভয়ই ক্যাথোডের দিকে ধাপিত হয়। Na+ এবং H+ উভয়ই ক্যাথোডের দিকে ধাপিত হয়, কিন্তু Na+ এর চেয়ে H+ এর বিজারণ বিভবের মান বেশি হওয়ায় Na+ এর চেয়ে H+ এর বিজারণ বিভবের মান বেশি হওয়ায় H+ ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। ক্যাথোডে H+ ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। এরপর বিক্রিয়াটা দিব। বুঝতে লেখা হয়েছে? এরপর লেখো অ্যানোডে। লেখো অ্যানোডে। এবার Cl- এবং OH- উভয় অ্যানোডের দিকে ধাপিত হয়। Cl- এবং OH- উভয় অ্যানোডের দিকে ধাপিত হয়। Cl- এবং OH- উভয় অ্যানোডের দিকে ধাপিত হয়। Cl- এর চেয়ে OH- এর জারণ বিভবের মান বেশি। Cl- এর চেয়ে OH- এর জারণ বিভবের মান বেশি। Cl- এর চেয়ে OH- এর জারণ বিভবের মান বেশি হওয়া সত্ত্বেও ব্রাইনে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা অত্যন্ত বেশি থাকায় ব্রাইনে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা অত্যন্ত বেশি থাকায় ব্রাইনে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা অত্যন্ত বেশি থাকায় অ্যানোডে ক্লোরাইড আয়ন জারিত হয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। অ্যানোডে ক্লোরাইড আয়ন জারিত হয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। অ্যানোডে ক্লোরাইড আয়ন জারিত হয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। তখন দ্রবণে Na+ এবং OH- অবশিষ্ট থাকে, যা যুক্ত হয়ে কস্টিক সোডা উৎপন্ন করে। আবার বলছি, অভিষেক খেয়াল করো, বলছি
সিএল মাইনাস এবং ওইস মাইনাস উভয়ই অ্যানোডের দিকে ধাপিত হয়। সিএল মাইনাসের চেয়ে ওইস মাইনাসের জারণ বিভবের মান বেশি হওয়া সত্ত্বেও ব্রাইনে সিএল মাইনাসের ঘনমাত্রা অত্যাধিক বেশি থাকায় অ্যানোডে সিএল মাইনাস ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। অ্যানোডে সিএল মাইনাস ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। তখন দ্রবণে Na প্লাস এবং ওইস মাইনাস অবশিষ্ট থাকে। এটা পরে আলাদা নিচে প্যারায় লিখবা, এটা নিচে প্যারায় লিখবা। তখন Na প্লাস এবং ওইস মাইনাস দ্রবণে অবশিষ্ট থাকে, যা যুক্ত হয়ে কস্টিক সোডা উৎপন্ন করে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ও আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, দেবো না, আমি একটু ক্লাস নিচ্ছি তো, ক্লাসটা শেষ করি। ঠিক আছে, হয়েছে। ফলে দ্রবণে Na প্লাস এবং ওইস মাইনাস যুক্ত হয়ে কস্টিক সোডা উৎপন্ন করে। ব্যাস, কস্টিক সোডার শিল্প উৎপাদন এইখানেই শেষ, ব্রাইনের তড়িৎ বিশ্লেষণও এইখানেই শেষ। এখানে কিন্তু প্রশ্ন আসে, সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কেন? পারবে তো? কোশ্চেনটা লিখে রাখো, সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কেন? সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎ বিশ্লেষ্য কেন? শুধু সোডিয়াম ক্লোরাইড না, যে কোনো পদার্থ যদি আয়নিক যৌগ বলে এটা তড়িৎ বিশ্লেষ্য কেন বলবা। এটি গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে এইটা হয়, অ্যানোডে উৎপন্ন হয়, অর্থাৎ বিদ্যুৎ দ্বারা বিশ্লেষিত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে। এরপর বিক্রিয়া দূরে দেখাই দেবা, অ্যানোড ক্যাথোডে বিক্রিয়া দেখাই দিবা। অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণ একটি রিডক্স প্রক্রিয়া, ব্যাখ্যা করো, ট্রিপল স্টার। তড়িৎ বিশ্লেষণ একটি রিডক্স প্রক্রিয়া, ব্যাখ্যা করো। তড়িৎ বিশ্লেষণ একটি রিডক্স প্রক্রিয়া, ব্যাখ্যা করো। লিখে দিতে হবে না পারবে? একটু বলো আমাকে। সারিয়া তুমি কি লিখছো? H2 আর Cl2 মিলে HCl উৎপাদন করে না কেন? HCl উৎপন্ন করার সুযোগ কোথায় বলো? তোমার এক প্রান্ত থেকে হাইড্রোজেন চলে গেছে পাইপের মাধ্যমে অনেক দূরে, আর অপর প্রান্ত থেকে ক্লোরিন চলে গেছে, তো দুইটা বাতাসে পাঠিয়ে দিয়েছো, আর বাতাসের মধ্যে গিয়ে ওরা কি করবে এটা তো আমার দরকার নাই। আমার কথা বুঝতে পেরেছো? তড়িৎ বিশ্লেষণের সময় হাইড্রোজেন গ্যাস, সেটাও গ্যাসও এক পাশ থেকে বের হয়ে যায়, আর ক্লোরিনও গ্যাস, সেটা গ্যাসও অন্য পাশ থেকে বের হয়ে যায়, ওটাও চলে যায়। আর তুমি যদি কালেক্ট করো ওই হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাসে কালেক্ট করো পাইপের মাধ্যমে এক জায়গায় নিয়ে আসো, তাহলে তো HCl তুমি পেয়ে যাবে, সেটা সমস্যা নেই, হবে। আয়মান বলো, যে কোনো একটা
এক্সাম্পল দিলে হ্যাঁ হবে হবে হবে, যে কোনো একটা এক্সাম্পল দিলে, তুমি পানিটা দাও, সোডিয়াম ক্লোরাইডের গলিত দাও, সোডিয়াম ক্লোরাইডের এইটা দাও, যে কোনো একটা দাও, তাকে বলে নিবা যে তড়িৎ বিশ্লেষণ একটি রিডক্স, একটু শুনে নাও ছেলেরা, যে বলবা তড়িৎ বিশ্লেষণ একটি রিডক্স প্রক্রিয়া, কারণ তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এর ধনাত্মক অংশ ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন, ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে বিজারিত হয় এবং অ্যানায়ন অ্যানোডে গিয়ে জারিত হয়। আমি আবার বলছি, প্রয়োজনে লিখে নিতে পারো। তড়িৎ বিশ্লেষণ একটি রিডক্স প্রক্রিয়া, কারণ তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে বিজারিত হয় এবং অ্যানায়ন অ্যানোডে গিয়ে জারিত হয়। ক্লিয়ার? হয়েছে? ক্লিয়ার? তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে বিজারিত হয় এবং অ্যানায়ন অ্যানোডে গিয়ে জারিত হয়, তাই তড়িৎ বিশ্লেষণ একটি রিডক্স প্রক্রিয়া। যেমন গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে সোডিয়াম ধাতু এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। লেখে বিক্রিয়াটা দিয়ে দিব। এটা 2 মার্কসের প্রশ্ন, অনেকবার আসছে, এই জন্য ট্রিপল দিয়েছি। কথাটুকু লিখে পরে বলবা, যেমন গলিত NaCl এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে সোডিয়াম ধাতু এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। জাস্ট বিক্রিয়া দেখাই দেব। সোডিয়াম ক্লোরাইড Na+Cl- ক্যাথোডে Na++ ইলেকট্রন Na, অ্যানোডে Cl- -2 ইলেকট্রন = Cl2। এই পর্যন্ত দেখাই দিব। আকিব বলো, হাসান মিয়া আকিব, তোমাকে অনেকদিন পর দেখছি। আকিব কেমন আছো তুমি? ব্রাইনের ক্ষেত্রে H+কে তড়িৎ বিশ্লেষের ক্যাটায়ন বলা যাবে। ওখানে তো 2টা ক্যাটায়ন, তো ব্রাইনের ক্ষেত্রে তখন তুমি বিক্রিয়া তো H+ দিয়েই দিব। ক্যাটায়ন তো ওখানে 2টা থাকে, তড়িৎ বিশ্লেষ্য 2টা। ব্রাইনের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ 2টা, পানিও হয় ওটাও হয়। ক্লিয়ার? কিন্তু তখন আমরা যেহেতু আমরা এত কথা তো বলা যাবে না 2 মার্কসের জন্য। ব্রাইন দিল, ওই যে তখন বিক্রিয়াটা ওইভাবে দিবা। যদি ব্রাইন নাও তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস, তখন আবার সোডিয়াম দিতে যেও না। বুঝতে পারছো? যদি ব্রাইন নাও তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে ক্লোরিন গ্যাস বানাই দিব। আর এর চেয়ে বেটার হলো গলিত সোডিয়াম ক্লোরাইড এটা নেওয়া। ঝামেলা যাবা কেন? ব্রাইনের ঝামেলা যাবো কেন এইসব ছোট ছোট প্রশ্নের মধ্যে? ওকে,
নাও মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ফ্রম দিস পার্ট, তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে। তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো ফ্যারাডের সূত্র। গিভ হেডলাইন। কই ফ্যারাডে? ফ্যারাডের সূত্র। ফ্যারাডের দুইটা সূত্র আছে, প্রথম এবং দ্বিতীয় সূত্র। এর মধ্যে আমাদের সিলেবাসে আছে দ্বিতীয় সূত্রটা, প্রথম সূত্র। ফ্যারাডের দুইটা সূত্র আছে, প্রথম এবং দ্বিতীয় সূত্র। এর মধ্যে আমাদের সিলেবাসে আছে প্রথম সূত্রটা, তবে আমরা দ্বিতীয় সূত্রটা শিখব অ্যাডমিশন টেস্টে। মাঝে মাঝে দ্বিতীয় সূত্রের উপরে অঙ্ক আসে, এর জন্য আমি এখানে দ্বিতীয় সূত্রটা তোমাদের লেখায় বুঝায় রাখবো, কিন্তু পাশে লেখা রাখবা ফর অ্যাডমিশন। আমাদের সিলেবাসে দ্বিতীয় সূত্র নেই। আমার সাথে কথা বলো, তোমরা নিজেরা কথা বলো না, তোমরা নিজেরা কথা বলো না, আমার সাথে বলো। আচ্ছা লেখো ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা একটু সুন্দর করে শোনো, লেখো, মুখস্থ করো। তার আগে একটু 1 মিনিট আমাকে একটু সময় দাও বুঝাবার জন্য। আমাকে 1 মিনিট একটু সময় দাও বুঝাবার জন্য, তাহলে তোমাদের সূত্রটা বেশি দিন মনে থাকবে। আমি একটু আগে যে কথাগুলো বলেছিলাম ওইটাকে আমি সূত্র ধরে আবার আসছি। মনে করো এখানে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ আমি করব, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করব। এখন আমরা একটু কী বলেছি, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করি, ক্যাথোডে সোডিয়াম জমা হবে, ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে সোডিয়াম জমা হবে, তাই না? ক্যাথোডে সোডিয়াম জমা হবে আর অ্যানোডে ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস হবে। এখন আমি এই যে বিদ্যুৎ যেখান থেকে প্রবাহিত করতেছি, এই যে সোর্স, এখানে আমি যদি একটা ব্যাটারি দিই, একটি ব্যাটারি, তো বলো একটি ব্যাটারি দিলে এখানে যে পরিমাণ সোডিয়াম জমা হবে, যদি আমি 2টা ব্যাটারি লাগিয়ে বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে সোডিয়াম কি বেশি জমা হবে না কম জমা হবে? যদি আমি 3টা ব্যাটারি লাগিয়ে বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে সোডিয়াম কি বেশি জমা হবে না কম জমা হবে? এটুকু আমাকে বলো। বেশি হলে বি, কম হলে কে। বেশি হলে বি লিখে পাঠাও, কম হলে কে লিখে পাঠাও। যদি আমি আর যদি সমান হয় একই থাকে তাহলে এস লিখে পাঠাও। বেশি হলে বি, কম হলে কে, সমান হলে এস লিখে পাঠাও। বলছি একটি ব্যাটারি সংযোগ করলে সোডিয়াম যা জমা হবে, 2টি ব্যাটারি সংযোগ করলে সোডিয়াম কি তার চেয়ে বেশি না কম না সমান? 3টে ব্যাটারি যোগ করলে সোডিয়াম কি এখানে একই জমা হবে না বেশি জমা হবে না কম জমা হবে? সাকিব মুস্তফা বি, ওকে বি। আই থিঙ্ক সবার বি আসতেছে। ওকে জ্যামে পড়ে গেছে, আসতে পারতেছে না। সমান, সমান কে লিখছে? আজমাইন সমান এস। আজমাইন এত কষ্ট করে সমান লেখা দরকার ছিল, এস লিখলেই তো হতো। স্যার ব্যাটারি কিভাবে লাগাচ্ছেন তার উপরে নির্ভর করে। এই দেখো আমি ফিজিক্স পড়াচ্ছি না, আমি কেমিস্ট্রি পড়াচ্ছি। শাহরিয়ার আর মুগ্ধ, আমি কেমিস্ট্রি পড়াচ্ছি, আমি পড়াচ্ছি না, ফিজিক্স পড়াচ্ছি না। ব্যাটারি যেভাবে লাগানো দরকার সেভাবেই লাগাবো। ওটা সিরিজে লাগাচ্ছি না ওই যে সমান্তরাল লাগাচ্ছি, ডাজ নট ফ্যাক্টর এখানে। আমি ব্যাটারি 2টা লাগিয়েছি, এটি হচ্ছে মূল কথা। হাসান মিয়া বি, বুঝছো? ঠিক আছে, তোমাদের জায়গায় তোমরা রাইট, তোমরা ফিজিক্স নিয়ে চিন্তা করতেছো, বাট আমি এখানে ব্যাটারি 2টা সংখ্যা লাগাচ্ছি। আইমান তালুকদার, কেমিস্ট্রিতে একাই কি বলছি বুঝি নাই, এক ডিরেকশনে লাগবে, কেমিস্ট্রিতে একই ডিরেকশনে লাগবে। ওকে, কারণ কি আইমান তুমি কি বেশি বলেছিলে না কম বলেছিলাম? তোমার কমান্ডটা খেয়াল করিনি। অর্ণবালা আজিজ বি, শাহরিয়ার এস। কারণ এইটা বুঝলে আমার ফ্যারাডের সূত্র বোঝা হয়ে গেছে, এই জন্যই আমি বলছি এইটা বুঝলে ফ্যারাডের সূত্র আমার হয়ে গেছে। বাকিরা কেউ লেখার পাঠানো, অ্যাকচুয়ালি বি রাইট বেশি হবে। আর কিছু আমি সিম্পল চিন্তা করবা,
সিম্পল চিন্তা করবা, একটা ব্যাটারি লাগিয়ে যে যখন বিদ্যুৎ দিয়েছে, বিদ্যুৎ কম আসছে, একটা ব্যাটারি যখন লাগিয়েছে তখন এর ভিতরে বিদ্যুৎ কম আসছে, অর্থাৎ তখন যে সোডিয়াম জমা হচ্ছে, দুইটা ব্যাটারি লাগলে বিদ্যুৎ বেশি আসবে, তিনটে ব্যাটারি লাগলে বিদ্যুৎ আরও বেশি আসবে, তার মানে সোডিয়ামও তত বেশি জমা হবে। অর্থাৎ প্রবাহিত বিদ্যুতের পরিমাণ যত বেশি হয়, সঞ্চিত পদার্থের পরিমাণও তত বেশি। এটি হলো ফ্যারাডের প্রথম সূত্র। প্রবাহিত বিদ্যুতের পরিমাণ যত বেশি, সঞ্চিত পদার্থের পরিমাণও তত বেশি। তার অর্থ, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। আমি আবার বলছি, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে গলিত বা দ্রবীভূত অবস্থা বলবা, গলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে সঞ্চিত হয় ক্যাথোডে আর দ্রবীভূত হয় অ্যানোডে। তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। ওকে, লেখো, সূত্রটা লিখে নাও। ও তুমি বেশি বলেছিলে আয়মান, তোমাকে কমান আমি খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, লেখো এখন। ফ্যারাডের প্রথম সূত্রটা লিখে নিও, একটু লিখে নিও ফ্যারাডের প্রথম সূত্র, এবং 4টা স্টার দিয়ে লিখবা আলাদা করে। এটা অনেক আসছে জ্ঞানমূলক হিসাবে। ফ্যারাডের প্রথম সূত্রটি লিখো। ফ্যারাডের প্রথম সূত্র। আজমাইন, আজমাইন আমিন, এটা কি পাইছো, পানি পাইছো? যে বালতি উঁচে করে দিলাম, একবারে পানি সব পড়ে গেল, এটা? হ্যাঁ, এক গ্লাস পানি এসে গ্লাসটা উল্টো করে দিলাম, সব পানিটা পড়ে গেল, এটা পাইছো এখানে? সোডিয়াম যতগুণ আছে সময় তো লাগবেই। এটা কি গ্যাস যে একবারে গ্যাস সিলিন্ডার খুলে দিলাম, গ্যাস বুদবুদ আকারে চলে গেল 1 সেকেন্ডের মধ্যে? এটা সেটা না, তড়িৎ। এটা তড়িৎ। তড়িৎ প্রবাহিত করলে সোডিয়াম একটা ব্যাটারি দিয়ে কত সময় লাগবে? আমার একটা ব্যাটারি দিয়ে যদি সোডিয়াম জমা হতে 10 মিনিট লাগে, দুইটা ব্যাটারি দিয়ে জমা হতে কত মিনিট লাগবে? 3 মিনিট বা 4 মিনিট বা 5 মিনিট। আর 3টে ব্যাটারি দিলে 2 মিনিটে জমা হয়ে যাবে। আমি আসছি, একটু পরে আসি, ব্যাখ্যার পরে দেখো, ব্যাখ্যা শুনে নাও। লেখছো, আগে সূত্র লিখছো। লেখো, গলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে, গলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে গলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে, অর্ণবাল আজিজ, আমি ব্যাখ্যা দেইনি, একক সময় পরে। আমি কি, তুমি কি এখন দিবা 1 মিনিট পরে আবার আর 1 মিনিট দিবা? তুমি বিদ্যুৎ যখন প্রবাহিত করবা তখন তো আমি একই সময় করব, ওটা এখানে আপাতত দরকার নাই। এখানে সময়ের উল্লেখের কোনো প্রয়োজন নেই। আমি বিদ্যুতের পরিমাণ বলেছি, পরিমাণ। আমি আসছি ব্যাখ্যায় সব কথা বলবো। দেখো, গলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ, তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। হয়েছে? আবার বলছি, গলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে
একই সময় লিখলে ভুল না আজমাইয়া আরনাবাজ আজিজ, তুমি যদি একই সময় লেখো এটার জন্য তোমাকে মার্কস বাড়বেও না কমবেও না, কোনো সমস্যা নেই। কি বলছি, গলিত বা দ্রবীভূত করে তড়িৎ বিশিষ্ট পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। ব্যাস, এরপরে নিচে লেখো ব্যাখ্যা। এরপরে লেখো ব্যাখ্যা, লিখে নাও। ধরি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে দেখো, ধরি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে ধরি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে ধরি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে কিউ কুলম পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে কিউ কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে কিউ কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে তড়িৎ দ্বারে ডাব্লু গ্রাম পদার্থ সঞ্চিত বা দ্রবীভূত হলে তড়িৎ দ্বারে ডাব্লু গ্রাম পদার্থ সঞ্চিত বা দ্রবীভূত হলে তড়িৎ দ্বারে ডাব্লু গ্রাম পদার্থ সঞ্চিত বা দ্রবীভূত হলে ফ্যারাডের প্রথম সূত্রানুসারে আমরা পাই ডাব্লু ইজ প্রপোর্শনাল টু দ্য কিউ। আমি আবার বলছি, ধরি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে কিউ কুলম পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে তড়িৎ দ্বারে ডাব্লু গ্রাম পদার্থ সঞ্চিত হয়। তড়িৎ দ্বারে ডাব্লু গ্রাম পদার্থ সঞ্চিত হয়। অতএব ফ্যারাডের প্রথম সূত্রানুসারে আমরা পাই ডাব্লু ইকুয়াল টু কিউ বা ডাব্লু ইকুয়াল টু জেড কিউ। ক্লিয়ার? এবার লেখো আবার কিউ ইকুয়াল টু আইটি। কিউ ইকুয়াল টু আইটি। আই হলো একক সময় প্রবাহিত বিদ্যুৎ বা বিদ্যুৎ প্রবাহ মাত্রা, যাকে অ্যাম্পিয়ার বলা হয়, আর টি হলো সময় ইন সেকেন্ড। ওকে, হ্যাঁ, কুলম চার্জের একক। বুঝতে পেরেছ? আবার কিউ ইকুয়াল টু আইটি। আই হলো কি, আইকে একবার কারেন্ট বললেও হয়। কারেন্ট মানে বিদ্যুৎ প্রবাহ মাত্রা, অর্থাৎ 1 সেকেন্ডে যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হয়, টি হলো সেকেন্ড। অতএব ডাব্লু ইকুয়াল টু জেড আই টি। এইটাই হলো কিন্তু ফ্যারাডের প্রথম সূত্রের ব্যাখ্যার, এইটা দিয়েই আমরা ম্যাথ করব। এইটি ফ্যারাডের প্রথম সূত্রের ব্যাখ্যা, আর এইখান থেকেই আমরা ম্যাথ করব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, একটা জিনিস লিখতে হবে একটু। এখানে জেড কিন্তু সমানুপাতিক ধ্রুবক, একে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। অবশ্যই পাশে একটু লিখতে হবে। এখানে জেড সমান, এখানে জেড
সমানুপাতিক ধ্রুবক, এখানে জেড হলো সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক যাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে, যাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। এখানে জেড হলো সমানুপাতিক ধ্রুবক যাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। আইমান তুমি কি লিখছো? না, ইলেকট্রোকেমিক্যাল কনস্ট্যান্ট না, না এটা ইলেকট্রোকেমিক্যাল কনস্ট্যান্ট না, এটা ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট বলা হয়। কি যেন ভুলে গেছি আমি, ইংলিশ শব্দটা ভুলে গেছি। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তো এটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এটার নাম হলো ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। এনিওয়ে পরে এটা ইংলিশ শব্দ এখন দরকার নাই, এটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ওকে, এখন একটু আসো, খেয়াল করো, এই যে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এইটা নিয়ে আমাদের অনেক কথা আছে। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট নিয়ে আমাদের ব্যাখ্যা কিন্তু এইটুকুই, প্রথম সূত্রের ব্যাখ্যা, প্রথম সূত্র এবং সূত্রের ব্যাখ্যা এখানে। এখন একটু দেখো, এই যে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এইটা আবার অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন এখানের। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট অ্যানাদার ট্রিপল স্টার কোশ্চেন। লেখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যেটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। আচ্ছা, লেখার আগে একটু শুনে নাও, আমরা একটু আগে একটা কথা বলে আসছি, ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ। ডাব্লিউ ছিল পদার্থের পরিমাণ, কিউ ছিল বিদ্যুতের পরিমাণ, এবং এই পরিমাণটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? সময়ের উপরে এবং বিদ্যুৎ প্রবাহ মাত্রার উপরে। অর্থাৎ কিউ ইকুয়াল টু আইটি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ধরে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলো, একটা নির্দিষ্ট সময় ধরে মোট কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হলো, সেইটাই হলো কিউ। আর যদি 1 সেকেন্ডে, আমরা কিউ যদি 1 সেকেন্ড হয়, তাহলে ওই 1 সেকেন্ডে যতটুকু প্রবাহিত হবে সেটা হলো আই, কারেন্ট। 1 সেকেন্ডে যেটুকু প্রবাহিত হয় সেটা হলো কারেন্ট, আর অন্য দীর্ঘ সময় ধরে যেটা প্রবাহিত হবে সেটা হলো কিউ। আচ্ছা, এখন আমি যদি জেড বলি, বলো লেখো না কিছু, এটা কিছু লিখবা না তোমরা কেউ, বুঝার জন্য বলছি, আমি পরে লিখে দিচ্ছি। তাহলে জেড ইকুয়াল টু এটা লিখতে পারি ডাব্লিউ বাই কিউ। এটি কিন্তু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ডেফিনেশন। ডাব্লিউটা কি? তার মানে কিউ কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে পদার্থ সঞ্চিত হয় ডাব্লিউ গ্রাম। 1 কুলম বিদ্যুৎ প্রবাহিত করে পদার্থ সঞ্চিত হয় ডাব্লিউ বাই কিউ। দিস ইজ দ্য কুলম, দিস ইজ দ্য ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। বুঝতেছ? ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ, জেড ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ বাই কিউ মানে কিউ কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে জমা হয় ডাব্লিউ গ্রাম, 1 কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে জমা হয় ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ বাই কিউ মানে 1 কুলম বিদ্যুৎ প্রবাহিত ফলে যে পরিমাণ পদার্থ সঞ্চিত বা দ্রবীভূত হয়, সেই পরিমাণ পদার্থ কি ওই পদার্থের, ওই রাসায়নিক দ্রব্যের, ওই মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। এখানে একটা কথা মনে রাখতে হবে যে এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা আমরা যা কিছু তড়িতে পড়তেছি সব কিছুই কিন্তু মৌল নিয়ে চিন্তা করব। আমরা যৌগ হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে যৌগ। আর যখন বিদ্যুৎ প্রবাহিত, একমাত্র কিছু আছে ওই যে আয়ন, যেমন হাইড্রোক্সাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে, ওখান থেকে তো আমার মৌল পরিণত হয়ে যায়, একটা মৌলিক কিন্তু পরিণত হয়ে যায়।
মানে অথবা অক্সিজেন গ্যাসে পরিণত হয়ে যায়। তো সাধারণত ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে কে? একটা মৌল বা একটা আয়ন, মৌল বা একটা আয়ন। সাধারণত যৌগমূলক বলতে হাইড্রোক্সাইড আয়নের মতন অন্য সালফেট ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা খুব কম, নাইট্রেটেরও ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা খুবই কম। ওগুলো সাধারণত ওরকম আয়নিত হয়ে ডাইরেক্ট চার্জ নিরপেক্ষ হয়ে SO4 পরিণত হয় না, কখনই SO4 পরিণত হয় না। বাট হওয়ার জন্য যে পরিমাণে বিদ্যুৎ দরকার এই পরিমাণ পায় না দিতে, এই জন্য ওইসব আয়নগুলো সাধারণত চার্জ মুক্ত হয়ে SO4 বা NO3 পরিণত হয় না। আচ্ছা লেখো, এটা লেখো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ডেফিনেশন লেখো, 3টা স্টার দিয়ে নাও, 3টা স্টার দিয়ে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ডেফিনেশন লেখো। লেখো দেখো, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে এক কুলম, এটা কিন্তু হাইলাইটস করবো আমরা, এইটাই কিন্তু পরীক্ষার খাতা খুঁজি। কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে এক কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে, 1 কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎদ্বারে যে পরিমাণ পদার্থ সঞ্চিত বা দ্রবীভূত হয় এক কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎদ্বারে যে পরিমাণ পদার্থ সঞ্চিত বা দ্রবীভূত হয় তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে জেড দ্বারা প্রকাশ করা হয়। হ্যালো, আসসালাম, জি আলহামদুলিল্লাহ, কি বলছেন? কি নাম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ভালো। স্বর্ণে কি ওই যে সুমাইয়া স্বর্ণা না, সরি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বুঝছি, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এই যে রাবিতার বান্ধবী, জি। আপনার বাসা তো, আপনি কোচিং আমার সামনে আসছেন, কোচিংয়ের সাথেই আমার বাসা। হ্যাঁ, ও আমি একটু পড়াচ্ছি, আমি কোচিং ক্লাস করতেছি তো অনলাইনে, এখন একটু বিজি আছি। আমি এখন ক্লাসে আছি, ক্লাসের মধ্যেই আমরা ফোন রিসিভ করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 1 মাসের ছিল, ওটা সে ছিল 1 মাসের মনে হয়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, দিতে হবে না। আমি অনেক কিছুই শুনছি আপনাদের সম্বন্ধে, আমি জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, আল্লাহই ভালো জানে। এনিওয়ে, দোয়া করি ভালো থাকুন, এটা ঠিক আছে। হ্যাঁ, হুম হুম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক ঠিক আছে ভাই, অসুবিধা নেই। ঠিক আছে, আমি একটু বিজি, একটু ক্লাস নিচ্ছি, ক্লাসের পরে কথা বলছি। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। হয়েছে লিখছো? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে জেড দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে জেড দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, একটা জিনিস একটু লিখবো আজকে, যে কোনো মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করার একটা সূত্র, শুধু সূত্রটা আজকে লিখে রাখো, আর এই সূত্রের আসছে কীভাবে সেটা আমরা আগামী ক্লাসে ব্যাখ্যা দিব। এবং এই সূত্রটা ব্যবহার করতে হবে ম্যাথের জন্য, এই সূত্রটা ব্যবহার করতে হবে ম্যাথের জন্য। ওকে, দেখো, কোনো মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করার সূত্র হেডলাইনটা দিয়ে একটা বক্সের মধ্যে রেখে দিবা।
কোনো মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয়ের সূত্র। কোনো মৌলের, এটা না বের করে আমরা অঙ্ক করতে পারবো না। কোনো মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, কোনো মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয়ের সূত্র, যেটা হলো জেড ইকুয়াল টু মৌলের পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী ইন্টু 96500। এটা মুখস্থ করবা। এখন দেখো, একটা মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করার জন্য মৌলের পারমাণবিক ভর জানাটা বাধ্যতামূলক। অতএব কখনো কখনো, খুব রেয়ার, মৌলের পারমাণবিক ভর প্রশ্নে দেওয়া থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই মৌলের পারমাণবিক ভর প্রশ্নে দেওয়া থাকে না। সেক্ষেত্রে তুমি যদি মৌলের পারমাণবিক ভর না জানো, তাহলে কিন্তু তুমি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারবে না, অঙ্ক করতে পারবে না। কি লিখছো এটা? স্যার আমার তো নেট আউট হয়ে গিয়েছিল। আজমাইন, নেট পরে দেখে নিও, ক্লাস দেখে নিও, অসুবিধা নেই, পরে আবার দেখে নিও। হয়েছে? আজকে এই পর্যন্তই রাখবো। হচ্ছে কোনো মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয়ের সূত্রটা জেড ইকুয়াল টু মৌলের পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী ইন্টু 96500। ক্লিয়ার? বাস, আজকে এই পর্যন্ত রাখো। এটা মুখস্থ করো, আমার অঙ্কের জন্য এটা লাগবে। তবে এটা কীভাবে আসছে এটা আমি আগামী ক্লাসে এইখান থেকে শুরু করব। ওকে, সবাই ভালো থাকো। কারো কোনো কোশ্চেন থাকলে আমি 30 সেকেন্ড আছি, কথা বলো। আদারওয়াইজ আল্লাহ হাফেজ। নাই, কারো কোনো কোশ্চেন নাই না? শাহরিয়ার বলো। ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেন এইটা তোমার? এটা তো সালাম। ওয়ালাইকুম আসসালাম সবার জন্য।